হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাঁটাতে বাজে এখন সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে সকাল থেকেই ঘরের কাজগুলো শুরু করে দিলাম। এই কদিন ঠিকঠাক মতন ঘরের কোনো কাজ আমি করতে পারছিলাম না, একটু অসুবিধা ছিল, শরীরটাও খারাপ ছিল। ঘরের কাজ শুরু করার আগে সবার আগে যেটা আমার মাথায় আসে সেটা হচ্ছে বিছনা গুছানো। আমি কিন্তু বিছনা গুছানো থেকেই কিন্তু সমস্ত কাজ শুরু করি এখান থেকে। আর এই বিছনাটা আগে যদি আমি গুছিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিতে পারি না, মনে হয় যেন বেশিরভাগ কাজটাই কিন্তু আমার হয়ে গেছে। ওই জন্য আমি সবসময় কিন্তু বেডটা আগে পরিষ্কার করি। তা দেখো, বেডটা পরিষ্কার করার আগে বেডের মধ্যে যেসব জামাকাপড় ছিল কালকের কাচা হয়েছিল সেগুলো কিন্তু ভাঁজ করে আমি কিন্তু সাথে সাথে জায়গা মতন কিন্তু গুছিয়ে রাখি। কিন্তু এই অভ্যাসটা কিন্তু ভীষণ ভালো। এটাও কিন্তু তোমরা ফলো করতে পারো। ঘর গোছানোর আগে যা জামাকাপড় থাকবে, যেখানে যেটা রাখা সেটা সেখানেই কিন্তু আগে গুছিয়ে রেখে দিয়ে তারপরে দেখো বিছনার চাদরটা আমি তুলবো। তার আগে বালিশ টালিশ যা আছে, মানে রাতে শুতে গেলে আমাদের যেগুলো বিছনার মধ্যে থাকবে, বেড কভার থাকবে, বালিশ থাকবে, তারপর দেবনাথবাবু জামা কাপড় ছেড়ে দেয় সেইটাও কিন্তু খাটে থাকে, সেগুলো কিন্তু সব জায়গার মতন সরিয়ে দিয়েছি। আমার নাইটি রয়েছে, সেগুলো সব কিছু কাচবো। যেগুলো কাচার হবে সেগুলো তো কাচতে দিতে হবে, যেগুলো কাচার না সেগুলো কিন্তু গুছিয়ে রেখে দিতে হবে। বিছনার চাদরটা একটু পরে চেঞ্জ করব। বিছনার চাদরটা যদি আগে পেতে নিয়ে তারপরে সমস্ত কাজ করি না, তাহলে সব কিছু একদম লন্ডভন্ড হয়ে যাবে, চাদরটাও ঘেটে যাবে। তাই ভাবলাম আমাকে তো বিছনার উপরে উঠেই মানে পর্দাটা চেঞ্জ করতে হবে, ওই জন্য পর্দাটা আগে চেঞ্জ করে নিয়ে তারপরে বেড কভারটা চেঞ্জ করে নেবো। তা পর্দাটা চেঞ্জ করব মানে ওইটাই থাকবে, ওর সাথে কিন্তু আমি আরেকটা করে সেট নিয়েছিলাম। যখন আমরা পর্দা বানিয়েছি তখন ওই মাঝখানে নেটের মানে সাদা মতন ছিল, তারপরে দুপাশে ওই দুটো পর্দা ছিল। তাই ভাবলাম আজকে এতদিন ধরে তো একটা রয়েছে, তা মাঝখানে যেটা ছিল সেটা একটু দিয়ে দেখি কেমন লাগে। মাঝে মাঝে একটু চেঞ্জ করলে কিন্তু বেশ ভালো লাগে, ঘরের লুকটা অন্যরকমই লাগে। আমাদের ঘরের পর্দা কিন্তু দুটো করে সেট করা রয়েছে। একটা পুরো একটা প্রিন্টের মানে আকাশি কালারের প্রিন্টের মধ্যে রয়েছে, আর এটা কিন্তু প্লেন হোয়াইট কালারের সাথে স্কাই কালারের, মানে এটা ম্যাচ করে আমাদের ঘরের কালারের সাথেই কিন্তু এটা করা হয়েছিল প্রথমে যখন আমরা ফ্ল্যাটে এসেছিলাম। কিন্তু অনেক দিন হয়ে গেছে, একটু অন্য কালারের পর্দা করতে হবে। পয়লা বৈশাখে দেখি একটু পর্দাটা চেঞ্জ করার খুবই ইচ্ছা আছে, দেখি কতটা কী করতে পারি। কিন্তু সব কিছু ভালো থাকলে না দেখবে তখন আর গা লাগে না, যখন ছিঁড়ে যায় ফেটে যায় তখন চেঞ্জ করতে বেশ মনটা ভালো লাগে, যে না একটা জিনিস নষ্ট হয়ে গেছে তারপরে করেছি। কিন্তু এই পর্দাগুলো সবই কিন্তু এখনও খুব ভালো রয়েছে। মানে সবসময় চেঞ্জ করে তো বিলাসিতা করা তো সবসময় ভালো না, মানে যেরকম ইনকাম সেই অনুযায়ী কিন্তু খরচাটাও করতে হয়। তা দেখো পর্দাটা একটু চেঞ্জ করলাম, যেগুলো ছিল সেগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি একটুখানি মাঝে মাঝে একটু লাগালে আমার নিজেরই ভালো লাগে যে ঘরটার দিকে তাকাতে। সেই জন্য কিন্তু এই ব্যবস্থা করি, মাঝে মাঝে খুলে ফেলি, মাঝে মাঝে আবার লাগাই। মানে এইভাবেই নিজেকে একটুখানি বদলানোর চেষ্টা করি আর ঘরটাকেও একটু চেঞ্জ করার চেষ্টা করি। আর আমারও মনটা ভালো লাগে, ঘর গোছাতে গেলে মনটাও ভালো লাগে বেশ। তো দেখো পর্দাগুলো লাগিয়ে নিয়েছি নেটেরগুলো, এবার দুপাশে দুটো দিয়ে দেবো। মাঝখান থেকে দিলে না দেখতে বেশ ভালো লাগে, কেন আমাদের ঘরের কালারটা হোয়াইট আর স্কাইয়ের মধ্যে রয়েছে, তো ওই জন্য পর্দাটাও কালারটাও ম্যাচ করে করা হয়েছে। কালকে তোমাদের বলেছিলাম যে আজকে ব্লগে কিছু কমেন্টের আমি রিপ্লাই দেবো। তোমরা বেড কভারের সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছো, মা লক্ষ্মীর ঝাঁপির সম্বন্ধে জানতে চেয়েছো। তা ঝাঁপির লিঙ্ক তো কিন্তু দেওয়া রয়েছে, তাও তোমরা যারা পাওনি অবশ্যই আমি তোমাদেরকে লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, মানে ঝাঁপির যে লিঙ্কটা। আর তোমার বেড কভারটাও কিন্তু আমি একই জায়গা থেকে নিয়েছি, মিশো থেকে নিয়েছি, সব লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো। বেশ ভালো জানো তো জিনিসটা। আর বেড কভারটা কিন্তু খুব একটা খারাপ হয়নি। কাপড়টা তো জানো তোমরা, ডিজিটাল যে প্রিন্ট থাকে না, কাপড়গুলো খুব একটা সফট হয় না, খুব একটা খসখসেও হয় না। মোটামুটি রাফ ইউজ করার জন্য কিন্তু বেড কভারগুলো খুব ভালো। আর আমাদের বেডে তো হয়ে গেছে মানে যথেষ্ট বড়ই রয়েছে, মানে খুব একটা ছোটও না। মানে আমার বেডটা তো অনেকটাই বড়, 6-7-এর থেকে অনেকটাই বড় আমাদের বেডটা। তা আমাদের বেডে কিন্তু অনায়াসে হয়ে গেছে, মানে তোমাদেরও হয়ে যাবে। তা নিয়ে দেখতে পারো, বেশ ভালো, অল্প পয়সার মধ্যে জিনিসটা কিন্তু বেশ ভালো। আর দেখতেও কিন্তু ঘরের লুকটা একদমই চেঞ্জ হয়ে যায় বেড কভারগুলো। সব কটা লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তাই দেখো পর্দাগুলো লাগানো হয়ে গেছে। এবার এই পর্দাগুলো, আর পর্দাগুলো নেটের পর্দাগুলো ওয়াশিং মেশিনে কেচেই না আরও বেশি 12টা বেজে গেছে। ওখানে যে লাগার মতন একটা আঠা থাকে না ওপর দিয়ে, যেটা মানে ধরে রাখতে পারে, সেটাগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য ওয়াশিং মেশিন আমি এখন আর কাচি না, যতটা পারি গরম জল হালকা করে দিয়ে মানে হাতেই কেচে নেওয়ার জন্য। পর্দাগুলো লাগানোর পরে দেখো ঘরটা কিন্তু অনেকটাই চেঞ্জ লাগছে, মানে তো অনেকটা। অনেক সময় দেখবে এক জিনিস বারবার দেখতে না নিজেরই একটা একঘেয়েমি চলে আসে, তখন খুলে নিয়ে একটু ঘরে যা থাকবে সেটা একটু চেঞ্জ করে করে লাগাবে, দেখবে ঘরটাও নতুনত্ব লাগবে আর নিজেরও ভালো লাগবে, আর একঘেয়েমি কিন্তু একদমই লাগবে না। আমি কিন্তু যখনই আমার মনটা খারাপ লাগে, একঘেয়েমি লাগে, তখনই কিছু ঘরের কিছু চেঞ্জ করি, তাহলে কিন্তু আমার মনটা বেশ ভালো লাগে।
পর্দাগুলো তো আমার চেঞ্জ করা হয়ে গেছে। এবার যেটা আমাকে আগে করতে হবে বেড কভারটা পাতার আগে, খাটের চারি সাইডটা মুছে পরিষ্কার করতে হবে, জানলার চারি সাইডটা মুছে পরিষ্কার করতে হবে। বেড কভারটা চেঞ্জ করলেই তো হয়ে যাবে না, তাহলে কিন্তু আরও বাদবাকি কাজগুলো আমাকে পরে করতে হবে। ওই জন্য কাজগুলো সমস্ত কিছু পরিষ্কার করে ধুলোবালি যা আছে সেগুলো মুছে টুছে নিয়ে তারপরে বেড কভারটা পাতবো। তা দেখো খাটের ওই জানলার উপরটা কিন্তু ভালোই ধুলো জমেছে, সেগুলো মুছে পরিষ্কার করে নিলাম। খাটের যে হেডবোর্ডটা রয়েছে সেটাও কিন্তু মুছে পরিষ্কার করে নিয়ে খাটের চারি সাইডটাও কিন্তু মুছে পরিষ্কার করে নেব। ঝাড় দিতে দিতে জানো তো চারি সাইডটা অনেকটাই ধুলো জমে যায়, সেই জন্য চারিদিকটা আগে ধুলো যা আছে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নেব। তোমাদের সাথে তো এই বেড কাভারটা আমি আগেই শেয়ার করেছিলাম, যখন অনলাইন থেকে নিয়েছি তখনও শেয়ার করেছি, আর কালকে তো একটা শর্ট ভিডিও শেয়ার করেছি, তার মধ্যে তো তোমরা দেখেই নিয়েছো বেড কাভারটা কীরকম। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো বেশ ভালো লাগছে, ঘরটা খুব সুন্দর লাগছে, সাজানো গুছানোটাও সুন্দর হয়েছে। তোমাদেরকে সবাইকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ, তোমরা যে আমাকে এত ভালোবাসো, এত সাপোর্ট করো তার জন্য। বেড কাভারটা চেঞ্জ করার আগে যে কাজটা আমি করি সেটা কিন্তু তোমরা যদি করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চারদিকে কিন্তু ভালো করে একটা করে গিঁট দিয়ে নেবে, তাহলে দেখবে বেড কাভার সরে সরে কিন্তু মাথার ধারে আর চলে যাবে না, আর মাথার ধারেটা পায়ের ধারে চলে আসবে না। আমাদের শোয়া তো খুব একটা ভালো না, আমরা যখনই বেড কাভারের মানে বিছনায় গিয়ে শুই বেড কাভার কিন্তু মোড়ামুড়ি করতে করতে বেড কাভারটা একদম জড়সড় হয়ে যায়, মানে পায়েরটা মাথায় আর মাথারটা পায়ে কিন্তু চলে যাবে। আর বেড কভার জানো তো একটু কুঁচকে থাকলে কিন্তু বিছনায় একদম ভালো লাগে না। বিছনায় চাদর যদি টান টান রাখতে চাও চারদিকে চারটে কিন্তু গিট্টু অবশ্যই দিয়ে নেবে। আর দেখো না বেড কভারটা পাততে গিয়ে আমি নিজেই গুলিয়ে গেছে, জানো তো কোনটা সামনে কোনটা পেছনে আর কোনটা কোন দিকে হবে একদম বুঝে পাচ্ছিলাম না। অনেকক্ষণ মানে পেতে নেওয়ার পরে আবার আমাকে চেঞ্জ করে তারপরে বেড কভারটা পাততে হলো। আর কী ভালো লাগছে বলো তো, তোমরা তো বলেছো বেশ ভালো লাগছে। ডিজিটাল একটা মনে হচ্ছে না পাখিটা যেন গাছের মধ্যে বসে আছে, দূর থেকে ঠিক এরকমই লাগছে। তোমরা কিন্তু মিশোতে এইগুলো কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে জানো তো বেড কাভারগুলো, আরও অনেক রয়েছে। তোমরা মিশোতে গিয়ে কিন্তু নানা রকম বেড কাভারগুলো দেখে নিতেই পারো। অল্প দামের মধ্যে কিন্তু জিনিসটা বেশ দেখতে ভালো, আর ঘরের লুকটাও কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়। তা বেড কাভার লাগানোর পরে কিন্তু কোল বালিশের কিন্তু ওয়ার নেই, এটা দুটো মাথার বালিশের ওয়ার আছে। তা সেগুলো কিন্তু আমি চেঞ্জ করে দেখো একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। ঘর সাজাতে আমি ভীষণ পছন্দ করি আর খুব ভালোবাসি জানো তো, তাই তো নিজের সবটুকু দিয়ে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। যখনই মনটা ভালো লাগে না তখনই ঘর গুছানোর কাজে লেগে পড়ি, তাহলে দেখবে মনটা কিন্তু আমার চট জলদি 10 মিনিটের মধ্যে মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর নেগেটিভ চিন্তাভাবনা তো মাথায় একদমই আসে না। যখন দেখবে মাথায় কোনো রকম চিন্তা আসছে, ভালো লাগছে না, একঘেয়েমি লাগছে, তখন একটু ঘরে টুকটাক কাজ করবে, দেখবে ঘর মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। তো দেখো বেড কাভারটা চেঞ্জ করার পরে কিন্তু মনে হচ্ছে কিন্তু আমার ঘরটা পুরো গুছানো হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে, কিন্তু না গো, এখনও প্রচুর কাজ করা বাকি রয়েছে। বাইরে ঘরে মিলিয়ে মিশিয়ে এখন প্রচুর কাজ করতে হবে, আর অনেকটা সময় নিয়ে আমাকে কাজগুলো করতে হবে। তো বিছনাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না মনে হয় যেন ঘরের পুরো কাজ হয়ে গেছে। তা দেখো বিছনা পরিষ্কার করে চলে এসেছি আমি শোকেসটা মুছে পরিষ্কার করতে, এটা তো রোজের কাজ, রোজ মুছলেও আবার মোটা করে ধুলো পড়ে যায়। তারপরে এখন দেখো শোকেসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো, নিয়ে এবার বাইরে কিন্তু অনেক কাজ রয়েছে আজকের কাজ কখন শেষ করব জানি না, রোদ তো পুরো মাথায় উঠে গেছে। তা পুজোটা দিতে হয়নি, দেবনাথবাবু সকালবেলায় পুজো দিয়ে গেছে। তোমাদের মধ্যে অনেক বোন ভাই দিদি সবাই কিন্তু আমাকে কম বেশি কমেন্ট করতেই থাকে, কিন্তু আমি না কমেন্টের রিপ্লাই ঠিকঠাক মতন সময় করে দিতেই পারছি না। কাজের চাপ তো রয়েছে, তার মধ্যে শরীরটাও কদিন ধরে ভালো যাচ্ছিল না, সেই জন্য সব কিছু মিলিয়ে বলতে পারো কমেন্টের রিপ্লাই আমি ঠিকঠাক মতো দিতেই পারছি না। তাই ভাবলাম ভিডিওর মধ্যে কিছু কিছু কমেন্টের রিপ্লাই দিলে আমার নিজেরও ভালো লাগবে, তোমাদেরও একটু সুবিধা হবে। শিখা চক্রবর্তী বোন আমাকে কমেন্ট করেছে যে মা লক্ষ্মী ঝাঁপিতে ধান আর চাল দিই সেটা কদিন পর পর তোমরা চেঞ্জ করতে পারবে। তা দেখো ধান চাল তো ওইভাবে চেঞ্জ করার মতন না যে ফেলে দেবো তারপরে আবার নতুন করে চাল আর ধান দেবো। মা লক্ষ্মীর ঝাঁপিতে চাল আর ধান তো সবসময়ের জন্যই ভরে রাখতে হয়, মাঝে মাঝে একটুখানি বার করবে, সেটাকে রোদে দেবে, যদি দেখো ভালো আছে তাহলে চেঞ্জ করার দরকার নেই, সেটাকে পরিষ্কার করে আবার ঝাঁপি ভর্তি করে যেরকম করে সাজিয়ে রেখেছি সেইভাবেই আবার সাজিয়ে গুছিয়ে মার সামনে রেখে দেবে। যখন দেখবে যে হাত দিয়ে যখন ধানটা দেখবে যখন খোসা উঠে গেছে বা ধানটা কেমন নষ্ট হয়ে গেছে তখন সেটাকে জলে দিয়ে দেবে, দেওয়ার পরে আবার নতুন করে ঝাঁপিতে ধান ভর্তি করে রেখে দেবে।
আশা করছি বোন তোমার কমেন্টের আমি ঠিকঠাক মতো রিপ্লাই দিতে পেরেছি। তুমি যদি ব্লগটা দেখে থাকো, কমেন্টটা যদি শুনে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আরেক বোন আমাকে কমেন্ট করেছে, পল্লবী দাস বোন আমাকে জিজ্ঞেস করেছে, দিদিভাই তুমি যে প্রত্যেকদিন পুজো দাও সেই প্রসাদটা তুমি কি করো? আমি একটা কৌটো রেখে দিয়েছি পরিষ্কার, একদম তুলসী মঞ্চের সামনে জানলাটা রয়েছে, তার কোণা দিয়ে কৌটোটা বসানো থাকে। প্রত্যেক দিন পুজো দিই আর সেই বাতাসা 3 বেলা বাতাসা, নকুলদানা, মিষ্টি কৌটোর মধ্যে জমিয়ে জমিয়ে রাখি। বাতাসাগুলো প্রত্যেকদিন যখন চা খাওয়া হয় একটা করে বাতাসা দিয়ে আমি চাটা খেয়ে নিই। আর নকুলদানার মিষ্টিটা কিন্তু জমেই থাকে, ওটা আমি কোন কাজে ব্যবহার করি জানো তো? যেদিনকে ধরো আমরা নিরামিষ রান্না করি, মানে নিরামিষ দিন মানে সোমবার দিনকে, সেদিনকে যদি চাটনি করি চাটনির মধ্যে আমি নকুলদানাটা দিয়ে দিই। আর যেদিনকে ধরো পায়েস করি নিরামিষ, সেদিনকে কিন্তু আমি ওইটা ব্যবহার করি ঠাকুরের জিনিসগুলো। বলতে পারো নিরামিষ দিনগুলো আর প্রত্যেক দিন চা খাওয়ার মধ্যে আমি ঠাকুরের প্রসাদগুলো কিন্তু ব্যবহার করি। আর তোমরা কে কিরমভাবে প্রসাদটা ব্যবহার করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আশা করছি বোন তোমার কমেন্টের আমি ঠিকঠাক মতো রিপ্লাই দিতে পেরেছি। তোমাদের মধ্যে এক ভাই আমাকে কমেন্ট করেছে, ভাইয়ের নাম হচ্ছে সঞ্জয় ঘোষ। ভাই আমাকে বেশিরভাগ ভিডিওতেই কমেন্ট করে আর ভাইকে ওইভাবেই আমি কমেন্টের রিপ্লাই দিই। কিন্তু আজকে ভাবলাম ভাইয়ের সাথে একটু কথা বলি, সবসময় ওইভাবে রিপ্লাই দিতে না ভালো। সঞ্জয় ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে আমরা সবাই সব নিয়ম জানি, এইগুলো আর রোজ বলতে হবে না আর কি। তা দেখো ভাই, আমরা সবাই সব কিছু জানবো না কেন বলো? আমি তো তোমাদের বলি না যে আমি সব কিছু জানি সেগুলো তোমরা জানো না, এটা কোনো দিন হয়? আমরা সবাই সব কিছু জানি আর আমরা সবাই সংসারের জন্য সব নিয়মই পালন করি। কিন্তু দেখো আমি যেটা করি, মানে আমার তো ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তাই আমার জীবনযাপন যেরকম হয় আমি যা যা করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা ভিডিওতে যখন আমি কিছু তোমাদেরকে বলি বা তোমাদের সাথে কিছু শেয়ার করি, তখন কিন্তু আমি বলেই দিই যে যেটা আমি আমার সংসারের জন্য করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের শেখানোর জন্য আমি কিচ্ছু কিন্তু শেয়ার করি না। দেখো আমরা সবাই জ্ঞানী, সবাই সব কিছু জানি। আমি জ্ঞানী, আমি সব কিছু জানি, উনি জানে না, এটা তো কোনোদিন হতে পারে না। আশা করছি ভাই তোমার কমেন্টের আমি ঠিকঠাক মতো রিপ্লাই দিতে পেরেছি। তোমার ভালো লাগলে দেখবে। তোমরা তো দেখলে মাইক্রোওভেনটা চেয়ারের মধ্যে নামিয়ে নিয়ে মাইক্রোওভেনটা যেখানে ছিল সেই জায়গাটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে মাইক্রোওভেনের চারি সাইডটা ঝেড়ে মুছে পরিষ্কার করে ভেতরটা পরিষ্কার করে মাইক্রোওভেনের ওপরটা দেখো আমি একটা কাপড় পেতে ওখানে সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে রেখে দিলাম। যেগুলোর চা খাওয়ার জিনিস সেগুলোই কিন্তু মাইক্রোওভেনের উপরে গুছিয়ে নিলাম। আর এই কাপড়টা কিন্তু মাইক্রোওভেনের উপরে যেই কভারটা লাগানো থাকে সবসময়, সেটা তো ময়লা হয়েছে, সেটা নামিয়ে নিয়ে যাই। ওটা কিন্তু মিশো থেকেই কিনেছি, বেশিরভাগ জিনিস আমি মিশো থেকেই নিই। কেন অল্প পয়সায় কিন্তু সব কিছু জিনিস কিন্তু খুব সুন্দর পাওয়া যায় আমাদের ঘরে ব্যবহার করার মতন। সেই জন্য মিশো থেকে যা কেনার হয় টুকটাক ওখান থেকেই নিই। আর যে কাপড়টা আমি এখন পেতে দিলাম ওটা আমি যাদবপুর কাটপিস থেকে নিয়েছি, শোকেসের ওপরে পাতার জন্য আর মাইক্রোওভেনের ওপর পাতার জন্য। ওটা বাড়িতে আমি কেটে নিজের মতন করেই কিন্তু ওই জায়গাগুলো ব্যবহার করি কাপড়টা আর কি। তা মাইক্রোওভেন ওপরটা ভালো করে গুছিয়ে নিয়ে চলে আসলাম সোফায়। সোফার এই কভারটা বার করে নিয়েছিলাম সকালবেলা যখন বেড কভার বার করেছি। এই কভারটা একটু চেঞ্জ করে নিলাম, যেটা পাতা ছিল সেটা একটু কাচতে নিলাম। সোফার উপরে যে ছোট বেড কভারটা পাতা থাকে, মানে ওটা সোফার কভারই আমি মিশো থেকে নিয়েছি, ওটা কিন্তু আমি কাচতে নিয়ে নিলাম। তাই জন্য সোফাটা ফাঁকা থাকবে, তাই জন্য আমি একটা কভারও বার করে নিয়েছি সোফা কভার। সেটাকে ভালো করে পেতে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি যে সোফার ওপরে একটা ছবি থাকে দেবনাথ বাবুর আর আমার, সেটা একটু ভালো করে মুছে নিলাম। ছবিটা আনার পর যে ফটোটা দেখছো দেবনাথ বাবুর আর আমার, এটা কিন্তু আমার মনা আমাদের দিয়েছিল বিবাহবার্ষিকীতে আগের বারে, জানো তো? সেই যে ছবিটা আমি দেয়ালে টানিয়ে রেখেছি, তারপরে নামানোও হয় না, ওটাকে মুছে পয়সা করাও হয় না। দেবনাথবাবু কদিন ধরে আমাকে সমানে বলে যাচ্ছে, শম্পা ছবিটা একটু নামিয়ে একটু মুছে পয়সা করো তো, একটু ঝুল জমেছে। সে নামাবো নামাবো করে আর মনেই থাকে না। তা আজকে সোফাটা পয়সা করতে গিয়ে উপরে চোখ পড়লো, ভাবলাম তো আজকেই তাহলে পয়সা করে নিই। তা সোফাটাও ভালো করে মুছে পয়সা করে রান্নাঘরে চলে এসে, রান্নাঘরটা অনেকটাই অগোছালো হয়ে রয়েছে। ওই যে ওপরটা পয়সা করেছে না, নিচে কিন্তু অনেকটা বাসনও বেরিয়েছে আর ওপরটা ময়লাও হয়েছে রান্নাঘরটা। সেই জন্য ভাবলাম রান্নাঘরটা মুছে পরিষ্কার করে, আর সেদিনকে যে ঠাকুর ঘরে যে র্যাকটা ছিল সেই র্যাকটা দেখো আমি রান্নাঘরে রেখেছি। দেখো তো কেমন লাগছে, তোমরাই কমেন্ট করে কিন্তু জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে। সেদিনকে যখন ঠাকুরঘর পরিষ্কার করেছিলাম তোমাদেরকে তো সেদিনকে বলিনি যে আমি কোন কাজে ব্যবহার করব। তা আজকে আমি রান্নাঘরে রেখেছি, রান্নাঘরের কাজে ব্যবহার করব বলে ওটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে। রান্নাঘরে একটা কোণা দিয়ে রেখে দিলাম, ওখানে ছোটো ছোটো জিনিসপত্রগুলো না রাখা যাবে গুছিয়ে। ঠাকুর ঘরে রেখেছিলাম, জায়গাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তারপর দেখো সংসারের সমস্ত কাজবাজ সারার পরে আমি আর আমার ছেলে গেছিলাম একটু যাদবপুরে, ওখানে টুকটাক কিছু কেনাকাটাও হয়েছে আর একটু দরকারেও গেছিলাম ব্যাংকের কাজে, জানো তো? তা চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। 2:20 বাকি, এখন দুপুরে রান্না করতে এসেছি। সকালবেলা কাজকর্ম করার পরে তারপর 11:30টার দিকে বাবু আসলো, বাবুকে নিয়ে একটু ব্যাংকে গেছিলাম, ব্যাংকে একটু কাজ ছিল, বাবুরই কাজ ছিল, তারপর আমারও কাজ হয়েছে। এই সবে বাড়ি আসলাম, মা ছেলে, আবার নিজে
আমার ছেলের জন্য আবার জুতোও কিনে নিয়ে এসেছি। দেবনাথবাবু কিন্তু এখনো দোকানে রয়েছে, এখনো বাড়ি আসেনি। তা চলো, আজকে তো অনেক বেলা হয়ে গেছে, কি রান্না করবে এত বেলা, যাওয়ার সময় পাইনি রান্না করতে। আর আজকে তো সোমবার, নিরামিষ রান্না, তাই জন্য চাল ভিজিয়ে রেখে গেছিলাম। আর এখানে দেখো এক্ষুনি এসে আলু, পনির, গাজর, তারপর টমেটো, ক্যাপসিকাম কেটে নিয়েছি একসাথে, একদম পনির চাল দিয়ে দুপুরবেলা এখন বসিয়ে দেবো। এখন একদম সময় নেই, চট জলদি যেটা হবে সেটাই এখন বানিয়ে নেবো। বাড়ি থেকে যখন বেরোই তখন তো একটা কাজ মাথায় নিয়ে যাই, তারপর ওখানে যাওয়ার পরে হাজারটা কাজ হয়ে যায়, জানো তো। ব্যাংকের কাজ হলো, বাবুরও কাজ হলো, আমারও কাজ হলো। তারপর আবার যাদবপুরে টুকটাক কিছু কেনাকাটাও হলো, সেটা কি কিনেছি পরে তোমাদের সাথে শেয়ার করব। তা ছেলের কিছু জিনিস আছে, আমারও একটা জিনিস আছে ওর মধ্যে। তারপরে ওখানে সমস্ত কিছু করে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেলো, 2টো বাজে। এখন আমি কি রান্না করবো বলো তো। সেই জন্য যাওয়ার সময় চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, আর কিছু সবজিও কেটে নিলাম, মানে ঘরে যা যা ছিল সমস্ত কিছুই নিলাম। আর এমনিতেই আজকে সোমবার, বেশি কিছু রান্না করলেও খাবে না, আর এখন ডাল টাল করারও সময় নেই। তাই ভাবলাম পনির, গাজর, আলু, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে এক সোমবারে একদম পোলাওটা বসিয়েই দিই। আর ছেলে তো পনির খাবে আজকে সোমবার দিন, সোয়াবিন নয় পনির আজকে দিতেই হবে ওকে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেওয়ার পরে আলু আর গাজরটা কিন্তু আমি ওর তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা যখন ভাজা হয়ে এসছে, তারপরে কেটে রাখা পনির, টমেটো, একটা টমেটো দিয়েছি বড় সাইজের, আর হাফ মতন দিয়েছি ক্যাপসিকাম, সেগুলো দেওয়ার পরে এবার কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে সব কিছু। ভাজা ভাজা হয়ে গেল, কিন্তু ওর মধ্যে এখনও কিন্তু নুন মেশাইনি। এইবার আমি কিন্তু স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার লবণটা দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ভেজে নেবো আমি ওর মধ্যে। কেন আমি কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিই, তো তোমরা চাইলে কিন্তু সবজিগুলো সমস্ত কিছু আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে নিয়ে তারপরে সবজি, চাল সমস্ত কিছু কিন্তু দিতে পারো। কিন্তু আমার কাছে তো এত সময় নেই, সেই জন্য আমি শর্টের মধ্যে যেইটুকু হবে তার মধ্যেই করে নেবো। আর ছেলেরও বলছে খিদে পেয়ে গেছে, জানো তো, জিম থেকে আসার পরে কেউ কিছু খায়নি। সেই সকালে 4টের মতন ডিম সেদ্ধ খেয়েছিল কুসুম বাদ দিয়ে। পেটে থাকে বলো তো অত বড় ছেলে। তারপরে দেখো আমি জলের মধ্যে একটা মশলা রেডি করে নিয়েছি। মশলার মধ্যে কিছুই না, একটু গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, মানে পাকা যে লঙ্কাটা ছিল সেটা বেটে রেখে দিয়েছি আমি কিছুটা মতো। কালার লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো কিছুই কিন্তু ব্যবহার করিনি। বাটা লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ আর নুন, ব্যাস আর কিছু না মশলার মধ্যে। জলে গুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপরে ধুয়ে রাখা 1.5 কাপ মতন চাল আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। বললাম না বেশি সময় নেই, এইভাবে রান্না করলে কিন্তু খেতে খারাপ লাগে না। এখন যা দিনকালের পরিস্থিতি পড়েছে, এমনিতেই হাতে সময় খুবই কম, 2:30 মতন বেজে গেছে। তার মধ্যে কিন্তু আবার গ্যাসেরও সমস্যা রয়েছে। তো একটা পদ দিয়ে যাতে আমাদের পেটটাও ভরে যায় আর খাবারটাও যাতে সুস্বাদু হয়, সেটা কিন্তু মাথায় রেখে যেভাবে হোক একটু রান্না করে নিলেই কিন্তু হবে। চালটা কিন্তু সবজির সাথে ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে, তাহলে পোলাওটা তো ঝরঝরে হবে। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আমি পরিমাণ মতন জল দিলাম, কিন্তু কোনো কিছুর মাপ নিয়ে করছি না, একদম নিজের আন্দাজ মতন জল টলগুলো দিয়েছি। দেওয়ার পরে আর কিছুই না, এবার একটু ঢেকে রাখতে হবে, ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। প্রথমে একটুখানি বাড়িয়ে দিতে হবে, তারপরে কিন্তু একদম কমিয়ে নিয়ে তারপরে কিন্তু ওটা দমে দিতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। অল্প সময় চটজলদি কিন্তু এই রান্নাগুলো খেতে কিন্তু খারাপ হয় না। গোবিন্দভোগ চাল দিয়ে করলে কিন্তু আরও ভালো হতো। আর এই চালটা করলে না একটুখানি মশলাটা বেশি দিতে হয়, একটু তেল টেলগুলো একটু বেশি দিলে ভালো লাগে খেতে। তা অল্প মশলা অল্প কিছু দিয়েই কিন্তু রান্নাটা করে নিলাম চটজলদি। তারপর দেখো হয়ে গেছে। ওপর থেকে একটু মিষ্টি, একটু ঘি আর কিছুটা ধনেপাতা মতন আমি ওপর থেকে ছড়িয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে। আজকে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, সকালের বেলা সংসারের কাজকর্ম, তার সাথে একটা রেসিপি শেয়ার করলাম। সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। খাওয়া দাওয়া কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা আবার তোমাদের সাথে পরের ব্লগে কিন্তু অবশ্যই দেখা হবে।